ক্লাস 12 2025-2026 সালের ফিজিক্স সেমিস্টার 3 উচ্চ মাধ্যমিকের প্রশ্ন আমরা সলভ করব। তো এটা ব্লু পেপার দেখতে পাচ্ছ, যার যার কালার মিলবে তাদের এইটাই প্রশ্নের নাম্বার, আর যাদের কালার আলাদা হবে তাদের প্রশ্নগুলো একই হবে কিন্তু নাম্বার আলাদা হতে পারে। তো নিজের মতো করে একটু দেখে নেবে। দেখো, সময় নষ্ট না করে প্রথম প্রশ্ন। ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, ওয়াইজের তলে ক্ষেত্রফল রাখা আছে, যার বাহুর দৈর্ঘ্য 2 মিটার, ফ্লাক্স বের করতে বলা আছে। তো ফ্লাক্সের ফর্মুলা ই ডট এ, ইলেকট্রিক ফিল্ড বসাও, এরিয়া ভেক্টর দেখো বসাও, ডট প্রোডাক্ট করে দাও, ফ্লাক্স বেরিয়ে যাবে। এখানে মনে রাখবে ক্ষেত্রফল ওয়াইজের তলে রয়েছে, আর ক্ষেত্রফলের তল যেখানে থাকে তার ডিরেকশন সেই তলের সাথে লম্ব হয়, সুতরাং আই ক্যাপ হচ্ছে ক্ষেত্রফলের দিক। তো এটা 12, অপশন এ। নেক্সট প্রশ্ন চলে এসো, এটা অনেকেই ভুল করেছে। একটা সমান্তরাল পাতধারক আছে যার মাঝে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ভরা আছে কে। বলা আছে এর ধারকত্ব হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। ধারকত্বের ফর্মুলা কি? কে এপসাইলন নট এরিয়া বাই ডি, এটা ফর্মুলা। তো কে এর মান হচ্ছে 2 এপসাইলন নট এ বাই ডি সমান 3 মাইক্রোফ্যারাড। এখানে তুমি এপসাইলন নট এ বাই ডি এর মান বের করে নিতে পারো। ঠিক আছে, এবার কি বলা যায় দেখো, বলা হচ্ছে এখন ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে এবং ওই ফাঁকা স্থানে কে ইজ ইকুয়াল টু 4 ভরা হয়েছে। এটা অনেকে ভুল ট্রিটমেন্ট করেছে, যে এই ধারকটার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং পুরোটাতে কে ইজ ইকুয়াল টু 4 ভরা নেই। ওই ফাঁকা স্থানে মানে যতটা কে ইজ ইকুয়াল টু 2 ছিল তারপরে যতটা বাড়লো, মানে হাফ, মানে গোটাটা ছিল আগে ডি, এবার 2D হলো, সেই 2Dর অর্ধেকটা ডি, বাকি অর্ধেকটা ডি। তো কে ইজ ইকুয়াল টু 4 এক্সট্রা এখানে রাখা হয়েছে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মিডিয়াম। এবার নিউ ক্যাপাসিটেন্স, যেটা নতুন ধারকত্ব যেটা, সেটা বের করতে বলেছে। এবার দেখো এইটা একটা ধারক, এইটা একটা ধারক, এরা শ্রেণী সমবায় আছে C1 C2। তাদের দু প্রান্তের এখানে যা ভোল্টেজ এখানে যা ভোল্টেজ, দু প্রান্তের ভোল্টেজ ফিক্সড, আর মাঝখানে একটা বাউন্ডারি রয়েছে। তো এরা শ্রেণী সিরিজ কম্বিনেশনে রয়েছে। তুল্য ধারকত্ব কত হবে এবার? C1 C2 বাই C1 প্লাস C2। C1 এর মান তো আগেরটাই, এটাই, আর C2 মানটা বের করে নাও কে। এরিয়া তো একই আছে, ডিস্টেন্সটা হচ্ছে ডি, তো ডি গোটাটা 2D, তাহলে অর্ধেকটা ডি ইকুয়াল টু কত হবে? এটা 4, আর এ এপসাইলন নট বাই ডি তার মান তুমি এখান থেকে বের করে নাও, তো এটা ক্যালকুলেশন করলে বেরোবে 6 মাইক্রোফ্যারাড। তাহলে C1 C2 বাই C1 প্লাস C2 করে দাও, ফর্মুলা করে দাও, 2 মাইক্রোফ্যারাড, অ্যান্সার বেরোবে, মানে অপশন বি। এটা তুমি অন্যভাবেও করতে পারো, ফর্মুলা ইউজ করে, যে এপসাইলন নট এ ডিভাইডেড বাই D1 বাই K1 প্লাস D2 বাই K2, এইভাবে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো। তবে আমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে বলি না সাধারণত ছেলেদের। ঠিক আছে, বেশ, ওকে। কোশ্চেন নাম্বার 3-তে চলে এসছে এবার। এটা একটা ক্যাপাসিটারের প্রশ্ন। বলা আছে দুটি পরিবাহী এক্স আর ওয়াই, তাদের ধারকত্ব 3C আর সি। পরিবাহী এক্সকে কিউ আধান দেওয়া হলো, যা পরিবাহী ওয়াইয়ের সাথে ভাগ করে নেয়। ভাগ হওয়ার আগে, ভাগ হওয়ার পরে ও আগে মোট শক্তির অনুপাত কত? তো প্রথমে দেখো, প্রথম যেহেতু ধারকত্ব দেওয়া আছে আর আধানের কথা বলা আছে, সুতরাং এনার্জির যে 4টে ফর্মুলা তোমরা জানো, বা 3টে ফর্মুলা, তার মধ্যে এটা ইউজ করবে, কিউ স্কোয়ার বাই 2C ইজ দ্য এনার্জি। তো কিউ স্কোয়ার বাই 2 ইন্টু 3C, প্রথমটাকে দেওয়া হয়েছে আধান, প্রথম ধারককে, তার ধারকত্ব 3C, তার কিউ স্কোয়ার বাই 6C। পরে কি হয়েছে? পরে আধান ভাগ করে নেয়। এই কথাটা মানে কি? আধান ভাগ করে দেয় মানে তারা একটা তার দিয়ে যুক্ত, আর ততক্ষণ পর্যন্ত আধান বন্টন চলবে যতক্ষণ পর্যন্ত দুজনের বিভব সমান না হয়েছে। তা দুজনের বিভব যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এরা প্যারালাল কম্বিনেশনে রয়েছে, সমান্তরাল সমবায় বিভব ধ্রুবক থাকে। আর সমান্তরাল সমবায় তুল্য ধারকত্ব হয় C1 প্লাস C2। সো 3C প্লাস C, এটা হচ্ছে নিউ ক্যাপাসিটেন্স। তাহলে এখন এনার্জি কত? কিউ স্কোয়ার বাই 2C, সি মানে 4C, তাহলে কিউ স্কোয়ার বাই 8C। এবার U2 বাই U1 করে দাও, 3:4 বেরোবে। তাহলে এটা হচ্ছে অপশন সি। নেক্সট চলে এসো, কোশ্চেন নাম্বার 4। এটাও প্রচুর ছাত্ররা ভুল করেছে। দেখো কি বলা আছে, বলা আছে এল দৈর্ঘ্য বিশিষ্ট এ প্রস্থচ্ছেদের একটি পরিবাহী দুপ্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হলো, তাহলে কি হবে? কারেন্ট ডেন্সিটি সমান হচ্ছে জে বাই আই, জে সমান হচ্ছে আই বাই এ, অথবা জে ইজ ইকুয়াল টু সিগমা আই। আর ই মানে কি? ই মানে হচ্ছে ভি বাই এল। প্রথমে দেখো, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে, এটা বলা আছে। তাহলে বিভব প্রভেদ মানে এটা ভি। লেংথ, প্রশ্নে বলা আছে লেংথ এল ধ্রুবক, তাহলে বিভব প্রভেদ যদি দ্বিগুণ করো, সিগমা হচ্ছে পরিবাহিতাঙ্ক, এটা তো ধ্রুবক, মেটেরিয়ালের উপর নির্ভরশীল। তাহলে ভোল্টেজ যদি দ্বিগুণ করো তাহলে জে বেড়ে যাবে, কারেন্ট ডেন্সিটি দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে, কারেক্ট। আবার এটা থেকেও বলতে পারো যে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে সমহারে, এরিয়া তো কনস্ট্যান্ট, তাহলে জে ইজ ইকুয়াল টু ফর্মুলা ভিডি ইজ ইকুয়াল টু, ঠিক আছে। এটা হচ্ছে বিবৃতি 1, এটা 2। বিবৃতি 2 দেখো, বলা হয়েছে বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে। এটা ভুল বলা আছে, কারণ বিচলন বেগের ফর্মুলা মিউ ডি,
সমান ডিউট ভেলোসিটি ইকুয়াল টু মিউ ইন্টু ই, মিউ মানে মোবিলিটি, এটাও মেটেরিয়ালের উপর বা ইলেকট্রনের মোবিলিটির সংজ্ঞা কি, একক ইলেকট্রিক ফিল্ডে কতটা ডিউট ভেলোসিটি হবে। তো সেটা বিভিন্ন পেরিয়ডিক পোটেনশিয়াল হিসাবের উপর নির্ভরশীল, তুমি কনস্ট্যান্ট ট্রিট করতে পারো। বিভিন্ন ব্যান্ডে বিভিন্ন রকম হয়, আমরা এখন কন্ডাকশন ব্যান্ড নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো যাই হোক, ই ইজ ইকাল টু ভি বাই এল, তাহলে ভোল্টেজ বাড়ালে ডিউট ভেলোসিটি বাড়বে, এখানে বলেছে অর্ধেক হয়ে যাবে, হবে না, তাহলে ভুল। তুমি দেখো তাহলে 1 নম্বর ঠিক, 2 নম্বর ভুল। তাহলে এখানে দেখো 1 ও 2 ঠিক, এটা হবে না, কেবলমাত্র 1 ঠিক, এটা হবার চান্স। 2 ও 3 ঠিক, এটাও হবে না। আর এখানে বলা হচ্ছে 3 ঠিক, তাহলে তো 1 নেই, তাহলে 100% তোমার বি কারেক্ট। তাহলে তুমি সি যদি টেস্ট নাও করো, তাহলে পরীক্ষা হলে নো নিড টু চেক, তুমি ডাইরেক্ট বিকে অ্যান্সার করতে পারো। কিন্তু বি তুমি চেক করে দেখে নাও এখন একবার, যে প্রস্থচ্ছেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব অর্ধেক হয়ে যাবে। যে সমান কি আই বাই এ, আর আই মানে কত, ভি বাই আর, আর রেজিস্ট্যান্স মানে রো এল বাই এ, তো এরিয়া কেটে গেল, তো ভি বাই রো এল, রো কনস্ট্যান্ট এল কনস্ট্যান্ট, তাহলে যে প্রপোর্শনাল টু ভি, তাহলে ভোল্টেজ বাড়ালে যে বাড়বে এই সূত্র অনুসারে। এখন দেখো এটা অনেকে মিসকনসেপশন হতে হবে, অনেক ছাত্রই হয়েছে এটা, যে এরিয়া যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে যে কমে যাবে, ঠিক আছে, তাহলে মনে হতে পারে যে এটা ঠিক আছে, কিন্তু না, তা হবে না। এরিয়া যদি বাড়িয়ে দাও তাহলে ভোল্টেজটা কনস্ট্যান্ট, প্রশ্নে বলা আছে তোমাকে ভোল্টেজ কনস্ট্যান্ট, তাহলে কারেন্ট বেড়ে যাবে, কারণ এরিয়া বাড়ানো মানে রোধ কমিয়ে দেওয়া। আর ইজ ইকাল টু রো এল বাই এ, রোধের সাথে ব্যস্তানুপাতিক, এরিয়া বাড়িয়ে দিলে রোধ কমে যাবে, কারেন্ট বেড়ে যাবে সমহারে, ওই জন্য ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া। ঠিক আছে, এখন যদি তুমি ভোল্টেজ বাড়াও তাহলে যে বাড়বে সেই ফর্মুলা অনুসারে তুমি আগে ফেরত আসতে পারো, কিন্তু এখানে বলা আছে কি প্রস্থচ্ছেদ দ্বিগুণ করা হলো, তো ইন্ডিপেন্ডেন্ট অফ প্রস্থচ্ছেদ নেই। ঠিক আছে, তাহলে অনলি বি কারেক্ট। নেক্সট প্রশ্নে চলে আসো। দেখো কোশ্চেন নাম্বার 5, এল দৈর্ঘ্যের তারে রোধ বলা আছে, তারটিকে টেনে পূর্বের দৈর্ঘ্যের এক্স গুণ করা হয়েছে, রোধ কত। এটা ক্লাস 10-এর অঙ্ক। আর ইজ ইকাল টু রো এল বাই এ ফর্মুলা, তো নতুন দৈর্ঘ্য হচ্ছে এক্সএল, এক্স গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, ক্ষেত্রফল হচ্ছে এক্স বাই এক্স গুণ কমে যাবে, কারণ দৈর্ঘ্য বাড়ালে তার ব্যাসার্ধ কমে যায়, তো এটা এক্স স্কোয়ার, আর পুরনো রোধের এক্স স্কোয়ার গুণ, অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, এটাও একদম যা দেখে অ্যান্সার হবে, অ্যাম্পিয়ারের পথ সূত্র, যেটা বর্তনী সূত্র যেটা, সেটা দিয়ে করতে বলেছে। বলছে সলিনয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্র বি, ব্যাসার্ধ আর, তাহলে কি সম্পর্ক। তো সলিনয়েডের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড তোমরা জানো কনস্ট্যান্ট হয়, মিউ নট এন আই, পাক সংখ্যার উপর নির্ভরশীল, রেডিয়াসের উপর নির্ভরশীল নয়, তাহলে অপশান ডি। বেশ, কোশ্চেন নাম্বার 7, এটা দেখো তুমি বলা আছে এটা ভোল্টমিটারের রোধ 300 ওহম, এটি 150 ভোল্ট বিভব সহ্য করতে পারে, এটি 8 অ্যাম্পিয়ার মাপার উপযুক্ত অ্যামিটারে পরিণত করতে হবে, তাহলে যে রোধ লাগাতে হবে, তাহলে ভোল্টমিটারকে অ্যামিটার বা গ্যালভানোমিটারকে অ্যামিটার করতে হবে, তাহলে কি শান্ট লাগাতে হবে, গ্যালভানোমিটারকে অ্যামিটার করে দাও, শান্ট লাগিয়ে। দুভাবে করতে পারো, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো এটা, আবার তুমি বুঝে বুঝেও পরীক্ষা হলে করতে পারো, যেটা তোমার সুবিধা হবে। তো গ্যালভানোমিটারের দু প্রান্তে ভোল্টেজ বলেছে 150 ভোল্ট, গ্যালভানোমিটারের রোধ বলে দেওয়া আছে 300 ওহম, এ ম্যাক্সিমাম কতটা কারেন্ট সহ্য করতে পারে ভাগ করে দিলে পেয়ে যাবে, তাহলে এইদিকে কারেন্ট তুমি পেয়ে গেলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে। মোট কারেন্ট বলেছে 8 অ্যাম্পিয়ার মাপতে হবে, তাহলে টোটাল কারেন্ট আই সমান 8, আইজি তুমি বের করে নিলে, শান্ট তুমি লাগিয়েছো, তোমাকে এবার শান্টটা বের করতে হবে, তাহলে শান্টের মধ্যে দিয়ে কারেন্টটা বের করে নাও, 8 অ্যাম্পিয়ার থেকে এইদিকে এতটা চলে গেল 0.5, তাহলে বাকি রইল 7.5, এত অ্যাম্পিয়ার শান্টের মধ্যে দিয়ে যাবে, তাহলে শান্টের রোধ গণিত শান্টের প্রবাহ সমান 150 ভোল্ট, দু প্রান্ততে একই ভোল্টেজ যুক্ত আছে, এস বের করে নাও। অথবা আইজি সমান জি বাই এস বাই, মানে অন্য রোধে শান্টের রুলের ফর্মুলাটা, যে এইদিকে কত প্রবাহ যাবে সেটা অন্য রোধ বাই দুটি রোধের যোগফল ইন্টু মোট প্রবাহ। এখানে আইজি তুমি জানো, গ্যালভানোমিটারের প্রবাহ কত এখান থেকে বের করে নিতে পারো, সব বলে দেওয়া আছে। মোট কারেন্ট যেটা সেটা 8 অ্যাম্পিয়ার, গ্যালভানোমিটারের রোধ বলে দেওয়া আছে 300, আর তুমি এস বের করে নাও। মনে রাখতে হবে গ্যালভানোমিটার ভোল্টমিটার একই জিনিস, মানে এক্ষেত্রে একইভাবে তুমি ট্রিট করতে পারো। বেশ, এটা কোশ্চেন নাম্বার 7। 8-এ চলে এসো। দেখো কোশ্চেন নাম্বার 8, এটা একটা তার আছে এইভাবে দেখানো, মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলেছে। তো তোমরা জানো দীর্ঘ ঋজু পরিবাহী তারের বর্ধিতাংশের উপর ম্যাগনেটিক ফিল্ড 0 হয়, তাহলে এটার জন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড তুমি পাবে না। আর এটার জন্য এটা একটা সেমি সার্কুলার ওয়্যার একটা, তো যেটা পুরো সার্কেল হতো তাহলে মিউ 0/2r হতো, মিউ 0I/2r হতো, তো অর্ধেক আছে তাহলে মিউ 0I/4r হবে, আর মানে রেডিয়াসটা বলা আছে এ, তাহলে মিউ 0I/4, অপশন ডি, সোজা, একদমই সোজা অঙ্ক। নেক্সট 9, কোন স্থানের বলেছে যে উল্লম্ব উপাংশ ম্যাগনেটিক ফিল্ডের উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ, তাহলে এই স্থানে বিনতিকোণ থিটা হলে ট্যান থিটা কত, এটা একদম বইয়ের প্রশ্ন। রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড যদি আই হয়, এটা যদি থিটা হয় বিনতিকোণ,
তাহলে হরাইজন্টাল উপাংশ যেটা অনুভূমিক উপাংশ সেটা আই কস থিটা, উল্লম্বটা হচ্ছে ভি, সেটা আই সাইন থিটা, দুটোকে ভাগ করে দাও তাহলে ট্যান থিটা পেয়ে যাবে ভি বাই এইচ করলে। আর ভি এর মান হচ্ছে এইচ এর দ্বিগুণ 2h বাই এইচ, তাহলে ট্যান থিটা সমান 2, অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 10, এটাও তাই একদমই সোজা, একটা ক্ষেত্রফল দেওয়া আছে আর ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, দিয়ে বলা হচ্ছে ফ্লাক্স কত। তো এখানে বলে দেওয়া আছে দেখো যে কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্ব, তাহলে চৌম্বক ক্ষেত্রের যেদিকে তলটা সে তার সাথে লম্ব, তার মানে তলের দিক আর চৌম্বক ক্ষেত্রের দিক 0 ডিগ্রি, তাহলে ফ্লাক্স সমান বি এ কস থিটা, থিটা 0, বি বলা আছে এরিয়া 1, তাহলে 5 = 0.5 সিম্পল। কোশ্চেন নাম্বার নেক্সট হচ্ছে 11 দেখো খুব সোজা, হাফ সেকেন্ড লাগবে উত্তর করতে। তিরশ্চম্বক পদার্থের কোনটি সঠিক? তো বি সমান কাই ইন্টু, না ফর্মুলাটা একটু ভুলে গেছিলাম, যাই হোক বি ম্যাগনেটিক ফিল্ড বলা হচ্ছে কত, আর বাইরের এইচটা হচ্ছে বাইরের যে ফ্রি কারেন্টের জন্য যে ইন্টেন্সিটি সেটা। তো তুমি যদি ফ্রি কারেন্টের দ্বারা ম্যাগনেটিক ফিল্ড বাইরে বাড়াও তাহলে তিরশ্চম্বক পদার্থ সে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে বিপরীত দিকে কমিয়ে দেয়, ঠিক আছে। তো বি সমান মিউ এইচ দিয়েও তুমি বের করতে পারো, আবার বি সমান যে মেন ফর্মুলাটা যে মিউ 0 এইচ প্লাস এম সেটাও করতে পারো। তো যেটা ভেতরে যে চুম্বকন সেটা উল্টো দিকে হয়, বহিস্থ তড়িৎ ক্ষেত্রে বিপরীত হয়। তিরশ্চম্বকত্ব সব মেটেরিয়ালই থাকে কিন্তু সেটা বাকিদের ক্ষেত্রে সাপ্রেসড হয়ে থাকে। তো এক্ষেত্রে তোমরা জানো কায়ের মান <1 হয়, সুতরাং এটা কমে যায়। তো অপশন বি এটাও মুখোমুখি অ্যান্সার হবে। তারপরেরটা দেখো, এটা তো সব বই মোটামুটি করে দেওয়া আছে এবং এটা 1995 সাল থেকে আসছে, প্রতি বছরই দেয় একবার করে। তো একটা ইস্পাতের বলা আছে তারের চৌম্বক ভ্রামক এম, তো দুটি মেরু ধরে নাও, একটা প্লাস এম একটা মাইনাস এম, দৈর্ঘ্য হচ্ছে এল, তো তার ভ্রামক হচ্ছে মেরুর স্ট্রেংথ, পোল স্ট্রেংথ ইন্টু এল, যেমন ডাইপোল মোমেন্ট, একটা চার্জ গুণিত দূরত্ব ম্যাগনেটিক মোমেন্টের ক্ষেত্রেও তাই। এটাকে বেঁকিয়ে অর্ধবৃত্তাকার করে দেওয়া হয়েছে, তাহলে কত হবে? তো অর্ধবৃত্তাকার করে দাও, দূরত্বটা মেরু টু মেরু যে দূরত্বটা পোল টু পোল সেটা হচ্ছে 2r, তাহলে মেরু শক্তি আর দূরত্ব 2r গুণ করে দাও। এবার এই গোটা যে লেংথ, এই যে আগের যে লেংথ সেটাকেই তো দেখানো হয়েছে, তাহলে সেটা হচ্ছে পাই r, গোটাটা 2πr অর্ধবৃত্ত, তাহলে এটা পাই r যদি হয় তাহলে পাই r সমান হচ্ছে এল। তো এখান থেকে তুমি আর এর জায়গায় এল বাই পাই বসিয়ে দাও, আর উপর থেকে এম এর জায়গায় এম বসিয়ে দাও, ক্যাপিটাল এম, তো 2m বাই পাই। সব বইয়ে করে দেওয়া আছে, প্রত্যেকটি বইয়ে। 12 নম্বর হলো কোশ্চেন নাম্বার 13। দেখো এটাও খুব সোজা প্রশ্ন, দুটি তার আছে সমমুখী তার, তাদের মধ্যে পারস্পরিক বল হচ্ছে এফ। তো কত ফর্মুলা? একক দৈর্ঘ্যের বল হবে এটা, ছোট হাতের এফ, একক দৈর্ঘ্যের বল মিউ 0/4π2I1I2 বাই আর। তো কারেন্ট বলা হচ্ছে দ্বিগুণ করা হলো আর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলো। তো কারেন্ট দ্বিগুণ করে দাও 2I1 আর ওইটা 2I2 দ্বিগুণ করে দেওয়া হয়েছে, আর দূরত্বটা 3 গুণ করে দাও, তাহলে 4/3 বেরোবে। তো 4f/3 এটাও তাই সোজা প্রশ্ন। পরেরটা দেখো, পরেরটা বলা আছে দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত বলে দেওয়া আছে, তাদের চৌম্বক ভ্রামকের অনুপাত 1:2 হলে প্রবাহের অনুপাত কত? তো চৌম্বক ভ্রামক পিএম সমান কারেন্ট ইন্টু এরিয়া, এরিয়া মানে πr², কারেন্ট হচ্ছে আই, তাহলে PM1/PM2 মানে ডাইপোল মোমেন্ট রেশিও, সেটা কারেন্ট ইন্টু এরিয়া। তো I1/I2 আর R1² তো R1/R2 তো বলে দিয়েছে 1:2, এই যে কত 1:2 বলে দেওয়া আছে। আর PM/PM দুটো ক্ষেত্রে যে ডাইপোল মোমেন্টের যেটা রেশিও সেটাও বলা আছে 1:2। I1/I2 বের করতে পারবে না, সিম্পল জিনিস 2:1। 14 নম্বর। নেক্সট 15 নম্বর, এটা দেখো বলা আছে কোথায় ইলেকট্রিক ফিল্ড কোথায় সব থেকে বেশি হবে, এটা ইলেকট্রিক ফিল্ড কোথায় সর্বাধিক বেশি। তো যেখানে লাইন ডেন্সিটি বেশি, সংখ্যা ঘনত্ব বেশি, এখানে একটা দাগ টানো, এখানে একটা দাগ টানো, লাইন ডেন্সিটির সাথে ইলেকট্রিক ফিল্ড সমানুপাতিক। তো এখানে ইলেকট্রিক ফিল্ড সব থেকে বেশি, তারপরে কমছে। কোশ্চেন নাম্বার 16, 5 সেকেন্ড লাগলো করতে। আচ্ছা 17 চলে এসো এবার। 17তে বলে দেওয়া আছে দুটি বিন্দু আধান আছে, একটি আর একটির 4 গুণ, আর তাদের মাঝে দূরত্বটা বলে দেওয়া আছে। তো কিছুই বলে দেয়নি, এটা সমধর্মী বলে দেওয়া উচিত ছিল। ধরে নাও দুটি, একটা কিউ একটা 4Q, তাদের মধ্যবর্তী দূরত্ব 0.18, এদের সংযোগকারী সরলরেখার ওপর কোথাও তড়িৎ ক্ষেত্র 0, তাহলে সেই বিন্দুটি কোথায়? তো দুটো যদি প্লাস চার্জ হয় তাহলে এখানে নিশ্চয়ই তড়িৎ ক্ষেত্র 0 নয়, এও তড়িৎ ক্ষেত্র বানাবে ওইদিকে, ও বানাবে ওইদিকে, তাহলে কে জুড়ে করবে? মাঝখানে কোথাও হতে পারে। ধরে নাও এখানে এ তড়িৎ ক্ষেত্র বানাচ্ছে প্লাস চার্জ, তড়িৎ ক্ষেত্র দূরের দিকে বানায়, আর ও তড়িৎ ক্ষেত্র বানায় তার থেকে অ্যাওয়ে ফ্রম দূরত্বে। তাহলে এবার যেহেতু চার্জের মানটা কম আর এর চার্জের মানটা বেশি, সুতরাং এই ডিস্টেন্সটাকে একটু বেশি হতে হবে, তবেই এখানে ইলেকট্রিক ফিল্ড 0 হওয়ার চান্স রয়েছে। ধরে নাও এটা আর, এটা 18 - r মানে 0.18 - r, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডে কত বানাবে? Q/r²।
কিউ বাই আর স্কোয়ার, এ কত বানাবে 4q বাই আর স্কোয়ার, তো 4q বাই 0.18 মাইনাস আর স্কোয়ার, এটাকে যোগ বিয়োগ করে দাও, তো আর সমান বেরোবে 0.06 মিটার। ক্ষুদ্রতম থেকে, যে ক্ষুদ্রতম থেকে ধরে নিয়েছো, তাহলে পয়েন্ট, একদম বইয়ের অঙ্ক, পরিষ্কার বই থেকে টুকে দিয়েছি। 17, নেক্সট 18। দেখো বলেছে একটা তড়িৎ দ্বিমেরু আছে, তো দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে তড়িৎ প্রবাহ লিখি, তাহলে এটা যদি দ্বিমেরু হয় তোমার পি ডাইপোল মোমেন্ট, তার অক্ষের অবস্থানে তড়িৎ ক্ষেত্র কত হয় 2p বাই আর কিউ, আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কত হয় p বাই আর কিউ। এবার বলেছে এটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, ডাইপোলটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে আগের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে। তো ডাইপোলটা এরকম ছিল, তুমি যদি এটাকে এরকম করে দাও, তাহলে এই বিন্দুটা হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে তড়িৎ ক্ষেত্র কত হয় E/2 হয়। এটা যদি ই বলো তাহলে তার অর্ধেক হয়, তো E/2 অ্যান্সার 18। সব মুখে মুখে উত্তর হবে। প্রশ্নটা একদমই কঠিন হয়নি, কিন্তু একদম প্রথমবার ছেলেরা পরীক্ষা দিয়েছে বলে সিলি মিস্টেক করেছে প্রচুর। নেক্সট বলা আছে একটা সিগমা আধানে আহিত একটা সমতল পাত আছে, তার সামনে ইলেকট্রিক ফিল্ডে গ্রাফ কিভাবে চেঞ্জ হবে। তো জানো একটা সমতল পাত যদি থাকে, পাতলা পাত থাকে, ইনফাইনিটেসিমাল অসীম দৈর্ঘ্যের পাত, তাহলে কি হয় ইনফাইনিট ল্যামিনা যেটাকে বলা হয়, ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্ট অফ ডিস্টেন্স সিগমা বাই 2ε0। তাহলে কনস্ট্যান্ট মাঝখানে একটা ডিসকন্টিনিউটি থাকে, সেটা দেখায়নি, জাস্ট একদম সরল লেখা। 19 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 20-তে চলে এসো। আচ্ছা এটা দেখো, এটাও খুব সোজা অঙ্ক। 3টে ধারক আছে, তারা সমান্তরাল শ্রেণী সমবায়ে যুক্ত, 10 ভোল্ট বিভব উৎসের সাহায্যে যুক্ত। 2 মাইক্রোফ্যারাডের দুপ্রান্তে বিভব প্রভেদ কত। তাহলে 3টি ধারক আছে, তারা শ্রেণী সমবায়ে যুক্ত, তাদের তুল্য রোধের ফর্মুলা 1/C1, 1/C2, 1/C3, তুল্য ধারকত্ব বের করে নাও। আর এই সমবায়ে 10 ভোল্ট যোগ করে দেওয়া আছে, টোটালটা 10 ভোল্ট। এরকম এখানে 10 ভোল্ট দেওয়া আছে। তাহলে এই বর্তনীতে মোট আধান কত, তুল্য ধারকত্ব বের করে নিয়েছো, তাহলে মোট আধান হচ্ছে Q সমান CV, সিটা তুমি বের করে নিয়েছো, আর ভিটা তো 10 ভোল্ট, তাহলে তুমি এটা বের করতে পারো। এবার দেখো তোমাকে মাঝখানে এটাতে বিভব বের করতে বলেছে, তাহলে মাঝখানের চার্জ কত। শ্রেণী সমবায়ে সব ধারকে একই চার্জ থাকে, চার্জ যাবে কোথায়, রাস্তা নেই তো, সবার চার্জ সমান, তাহলে সেই চার্জটাই হচ্ছে Q2। তাহলে Q2 দুপ্রান্ত ভোল্টেজ কত, আবার একই ফর্মুলা, CV ফর্মুলা, তাহলে C2 V2, তার ধারকত্ব ইন্টু তার দুপ্রান্ত ভোল্টেজ, তাহলে তার দুপ্রান্ত ভোল্টেজ তোমাকে বের করতে বলেছে V2টা। V2 সমান কত হবে, তাহলে CV বাই মানে CV ইকুয়াল টু C2 V2, তাহলে CV বাই C2 সব বলে দেওয়া আছে। C বলে দেওয়া আছে তুল্য ধারকত্ব তুমি বের করে নিয়েছো, V বলে দেওয়া আছে 10 ভোল্ট, C2 বলে দেওয়া আছে, ক্যালকুলেশন করো 50/17, তাহলে 20 হচ্ছে C। নেক্সট 21, এটা তো একদম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্রা, মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে M, তার মাত্রা বের করতে বলেছে। তো তুমি এনার্জি সেলফ ইন্ডাকটেন্সও যা এরও তাই, কারণ হাফ LI স্কোয়ার, যেটা হাফ LI স্কোয়ার, এটা তো এনার্জি। তো তুমি এখান থেকে এনার্জি বাই I স্কোয়ার করে দাও, তাহলে L বেরিয়ে যাবে, আর Lও যা Mও তাই। তো এটা হচ্ছে অপশন বি, এটা বইয়ে আছে, তুমি যদি কষতে পারো ভালো। আরও অনেক ফর্মুলা আছে, ফাই সমান MI এরকম, বা এটাকে ডেরিভেটিভ করে দাও, তাহলে ভোল্টেজ পাবে E সমান মাইনাস M DI/dt। এটা ভোল্টেজ মানে V ইকুয়াল টু IR থেকে তুমি কারেন্ট রেজিস্ট্যান্স দিয়ে বের করে নিতে পারো। তো যেটা খুশি, এটা আর আলাদা করে বলার কিছু নেই, নিজেরা করবে। 22 নম্বর প্রশ্ন দেখো। নেক্সট 22 বলা আছে পরিবর্তী প্রবাহের তুলনায় সমপ্রবাহ মানে ডিসি কম বিপজ্জনক। হ্যাঁ ঠিক আছে, কারণ এর শীর্ষমান অনেক বেশি, I0√2 হচ্ছে শীর্ষমানটা, এর বেশি বিপজ্জনক, ডিসিটা কম বিপজ্জনক। আর পরিবর্তী প্রবাহের RMS মান শীর্ষমানের 70.7%, এটাও তোমরা জানো, এটা দুটোই ট্রু। তো I0/√2 করলে তোমার গ্রাফ দেখলেই বুঝতে পারবে যে এর মান কত হয়, RMS মান। এটা যদি গ্রাফ হয়, তাহলে এটা শীর্ষমান যদি I0 হয়, তাহলে RMSটা এরকম 70% মতো হয়। দুটোই সত্য। 22 নম্বর। এগুলো কিন্তু বইয়ের প্রশ্ন, এগুলো বিশাল কিছু জটিল প্রশ্ন নয়। এটাও দেখো বইয়ের প্রশ্ন। বলা আছে একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ বরাবর একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, আর ম্যাগনেটিক ফিল্ড বলেছে জেড অক্ষ বরাবর, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে, কোন দিকে হবে। তো E ক্রস B এটা কে এর ডিরেকশন ইমপ্লাই করে, সবসময় জেনে রাখবে। পয়েন্টিং ভেক্টর E ক্রস B সেটা কে এর ডিরেকশন ঠিক করে। ওয়েভ এদের ক্রস প্রোডাক্ট করো কে পাবে, তো E নিশ্চয়ই জে ক্যাপ বরাবর, তাহলে জে ক্যাপ অপশন কোথায় আছে, একটাই আছে। ক্যালকুলেশন না করি তুমি অপশন এ করে দিতে পারো, ঠিক আছে। ক্যালকুলেশন যদি করতে চাও, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে B ইন্টু সি, ম্যাগনেটিক ফিল্ডের যা স্ট্রেংথ, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ তার থেকে C গুণ বেশি, 7.2 হবে। তাহলে অপশন 23 হচ্ছে অপশন এ।
এই যে ক্যালকুলেশন না করে উত্তর করা, এইগুলো না করলে তুমি ওই 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটে উত্তর করতে পারবে না। পরেরটা দেখো, বুদ্ধি করে তোমাকে করতে হবে। এখানে দেখো বিভিন্ন তরঙ্গ দিয়েছে, অবলোহিত, মাইক্রো তরঙ্গ, এক্সরশ্মি, রেডিও তরঙ্গ। বলা আছে মেলাও। কিভাবে মেলাতে হবে? এদের তরঙ্গ দৈর্ঘ্যের মান। কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? এক্সরশ্মি, 10⁻⁹। তাহলে 3-এরটা ডি হবেই। দেখো 3-এরটা ডি একমাত্র অপশন ডিতে আছে, তাহলে আর আমি কিছুই কষবো না, ঠিক আছে, একদম চোখ বন্ধ করে ডি কারেক্ট করে দেবো। 24 নম্বর হয়ে গেল। কতক্ষণ লাগলো করতে? এই বুদ্ধিগুলো কাজে না লাগালে পরীক্ষা হলে তুমি সব প্রশ্নের উত্তর করতে পারবে না। এটাও দেখো মুখে মুখে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ভেলোসিটি বের করতে বলেছে। তো এগুলো তোমাকে দিয়েছে, তড়িৎ ভেদ্যতা ε0/2 আর চৌম্বক ভেদ্যতা হচ্ছে 2μ0। তো এখানে ভেলোসিটি বের করতে বলেছে। তো ভেলোসিটি হচ্ছে √1/√με0। এটা হচ্ছে এপসাইলন ফর্মুলা। শূন্য মাধ্যম হলে সব ε0 হয়ে যায়, μ0 হয়ে যায়, অন্য মাধ্যম হলে με। তো মানগুলো বসিয়ে দাও, দুটোই কেটে যাবে, একজন দ্বিগুণ আর একজন অর্ধেক, তো এটাই বেরিয়ে যাবে একই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 26। এটা দেখো, এটাও তাই, কঠিন কিছু না, তুল্যরোধ বের করতে বলেছে। এর অনেকগুলো নিয়ম আছে তুল্যরোধ বের করার, আমি দুটো নিয়ম তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা শর্ট করে দেওয়া আছে, দেখো এই জায়গায়, ঠিক আছে, সার্কিটে ছিল এরকম, এই যে এটা সার্কিট, এটা শর্ট করে দেওয়া আছে। তাহলে এটা যদি বি হয়, এটাও বি, এটাও বি, এটাও বি, এটাও বি, আবার এটাও বি, এটাও বি, তাহলে দেখো সব এগুলো সব বি। আর এইটা হচ্ছে এ, তাহলে এটা হবে, এটা হবে। তাহলে এ থেকে বি একটা রোধ, এ থেকে বি একটা রোধ, এরা সব সমান্তরাল সমবায়, ঠিক আছে। এ থেকে বি এর মধ্যে দুটো রোধ, আর মাঝখানে এটা দেখো, এটা বি, এটা বি, এটা সি, মাঝখানে একটা সি নাম দিয়ে দাও। তাহলে সি থেকে বি, সি থেকে বি সমান্তরাল সমবায়। এই দুটো তুল্যরোধ হচ্ছে 2 আর 2 সমান্তরালটা থাকলে কমে যায়, তাহলে 1, সেই 1-এর সাথে 2 যোগ, তাহলে 3। তাহলে তুমি এরকম বলতে পারো, এ থেকে বি 3 আর 3। তুল্যরোধ কত হবে? 1/3 + 1/3 + 1/3, উল্টে দাও, তাহলে 3/3 কে উল্টে দিলে 1। আবার তুমি এটাও করতে পারো, একদম পুরো যেভাবে আমি এঁকেছি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এগুলো সব নাম দিয়েছি যেমন করে, মাঝখানে একটা বিন্দু সি। তাহলে এ থেকে বি দুটো রোধ, দেখো এ আর বি, এ থেকে বি একটা রোধ, এ থেকে বি একটা রোধ, দুটো দিয়ে দিলাম। এবার তারপরে দেখো এ থেকে সি একটা রোধ, দেখো এ থেকে সি একটা রোধ। এবার দেখো সি থেকে বি একটা রোধ, সি থেকে বি একটা রোধ, তাহলে সি থেকে বি একটা রোধ, আবার সি থেকে বি একটা রোধ, এই দুটো সমান্তরাল, তার সাথে এ শ্রেণী, 3টে সমান্তরাল, বের করবে 1 ওহম অ্যান্সার বেরোবে। সিম্পল অঙ্ক। আচ্ছা, পোটেনশিওমিটারের অঙ্কটা দেখো। পোটেনশিওমিটার নিয়ে সাধারণত ছাত্ররা ভয় পায়, কিন্তু কিছুই না। এটা 2 ভোল্ট একটা ব্যাটারি, এটা রেজিস্ট্যান্স আছে আর, টোটাল পোটেনশিওমিটারে যেটা রোধ সেটা বলা আছে 10 ওহম, দিয়ে বলা আছে যে 10 মিলিভোল্টকে ব্যালেন্স করেছে 40 সেমি নাল পয়েন্টে। তাহলে আর এর মান কত? তো নাল পয়েন্ট চলছে, সব কারেন্ট এইদিকে কোনো কারেন্ট যায়নি, তাহলে এদিকে যদি সব কারেন্ট যায়, কত কারেন্ট গিয়েছে? EMF/R+10, EMF মানে 2, আর এটা আর এই গোটা রোধটা হচ্ছে 10, এটা হচ্ছে কারেন্ট। তাহলে এইটুকুর মধ্যে ড্রপ কত? এইটুকুর মধ্যে ড্রপ হচ্ছে সেই কারেন্টটা গণিত এইটার রোধ, এইটুকু রোধ কত? 100 সেমিতে রোধ হচ্ছে 10 ওহম, তাহলে 40 সেমি রোধ হচ্ছে 4 ওহম। ওই কি নিয়ম, 100 সেমি রোধ 10, 40 সেমি রোধ 4 ওহম, তাহলে এইটুকু রোধ তুমি জেনে গেলে 4 ওহম। কারেন্ট তুমি জানো, তাহলে ভোল্টেজ কত? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। সেই যে ভোল্টেজটা, সেটা 10 মিলিভোল্টের সাথে সমান হয়েছে, নাহলে তো নাল পয়েন্ট পাবে না। নাল পয়েন্ট পাওয়া গিয়েছে, তাহলে এটার সাথে ওটা সমান, তাহলে এটা সমান ওইটা। আরটা বের করে নাও, 790 ওহম। কোশ্চেন নাম্বার 28 চলে এসো। এটা মিশ্র সমবায় সোজা অঙ্ক। একটা মিশ্র সমবায় বর্তনী দেওয়া আছে, যেখানে n সংখ্যক কোর্স লাগানো আছে শ্রেণীতে, আর এমটা হচ্ছে এরকম সারি দেওয়া আছে এরকম। তো বলা আছে যে বহিস্থ রোধ হচ্ছে আর, তাহলে অভ্যন্তরীণ রোধ আর বহিস্থ রোধের অনুপাত এসব বের করতে বলা আছে, বহিস্থ রোধ আর অভ্যন্তরীণ রোধ। তো দেখো এরকম সবসময় মনে রাখবে, কোষের ম্যাক্সিমাম প্রভাব পাওয়ার জন্য অভ্যন্তরীণ রোধের যা মান, সেটা বহির্বর্তনীয় রোধের সাথে সমান হয়। কারণ অনেকে NR=MRটা মনে রাখতে পারে না, ছোট n বড় n সব গুলিয়ে ফেলে। এটা মনে রাখবে, অভ্যন্তরীণ যে মোট রোধ, সেটা বহির্বর্তনীয় রোধের সাথে যদি মিলে যায়, তাহলে তাকে বলা হয় ইম্পিডেন্স ম্যাচিং। ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম কারেন্ট শেষমেশ ফ্লো করা সার্কিটে। কারণ শ্রেণীতে আছে তো, কেউ একজন বেশি কেউ একজন কম, সেটা বলা যাবে না। কারণ উল্টো জন্য যে কম সে দাবি করতে পারে যে আমি যদি বেশি হয় আর ও যদি কম হয়, তাহলে তো একই ঘটনা ঘটতে পারে, ওই জন্য সমান সমান। তো NR/M সমান R/R বের করতে বলেছে। N/M তোমাকে বলা আছে কটা রো, কটা শ্রেণী, কটা সারি, সব বলা আছে, বসিয়ে দাও। তো 2:1।
সিম্পল অঙ্ক 28 হয়ে গেল, 29 চলে এসো। 29-এ দেখো আই ভার্সেস ভি এর গ্রাফ আছে, দিয়ে বলা আছে যে কোন ক্ষেত্রে টেম্পারেচারটা বেশি কম হবে। তো একটা ভোল্টেজ বেছে নাও, আর একটা ভোল্টেজে তিনখানা কারেন্ট দেখো। একই ভোল্টেজে যে ক্ষেত্রে তুমি বেশি কারেন্ট পেয়েছো তার রোধ কম, ঠিক আছে। সেম ভোল্টেজ, লার্জ কারেন্ট, লো রেজিস্ট্যান্স, আর লো রেজিস্ট্যান্স মানে লো টেম্পারেচার। রেজিস্ট্যান্স টেম্পারেচার বাড়লে তো রোধ বেড়ে যায়, তাহলে সব থেকে টেম্পারেচার কম হচ্ছে T1, তারপরে T2, তারপরে T3, অপশান বি। 29 হলো, কোশ্চেন নাম্বার 30 চলে এসো। কোশ্চেন নাম্বার 30 গত বছর পরীক্ষায় এসেছিল, তার 1 বছর আগে আবার এসেছিল। তো বলেছে দুটো কোষ আছে E1 E2, এদের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, সমান্তরালে যুক্ত, তুল্য তড়িৎচালক বল কত। ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো, কিচ্ছু ভাবতে হবে না। E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2, 2.6 ভোল্ট। অল্টারনেটিভ প্রসেস আছে কিন্তু আমি বলবো না, এটা চরম ইম্পর্টেন্ট ফর্মুলা, তো জাস্ট 2.6 ভোল্ট। আচ্ছা, 31 ট্রান্সফর্মারের অঙ্ক। ট্রান্সফর্মারের আউটপুটের এই পাক সংখ্যাটা কত বের করতে বলেছে। তো V2/V1 সমান N2/N1, এটা নিশ্চয় জানা আছে। N2 বের করতে বলেছে, তাহলে N2 কত, V2/V1 ইন্টু N1। আচ্ছা, এবার ওপর নিচে I1 গুণ করে দিয়েছি আমি, কারণ ডেটা অনুসারে তোমাকে এগোতে হবে। I1 গুণ করে দাও, তাহলে V2/I1 N1 ওপরটা সব দেওয়া আছে, আর V1/I1 এটা ইনপুট পাওয়ার, P সমান VI, এই যে ইনপুট ক্ষমতা বলা আছে 1 কিলোওয়াট, তাহলে সেটাও বলে দেওয়া হয়ে গেল। সব মান বসিয়ে দাও, 1000 বেরিয়ে যাবে, অপশান এ। নেক্সট 32 বলা আছে এসি চক্রের অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের RMS মান, তো আর গড় মান। তো গড় মান তো পূর্ণ চক্রে 0ই হয়, ওই জন্য অর্ধচক্র বলেছে, আর RMSটা একই, ওটা আলাদা করে অর্ধচক্র বলার কিছু নেই, সেম হবে। তো RMS মান হচ্ছে I0/√2, আর I অ্যাভারেজ হচ্ছে 2I0/π। রেশিও করে দাও। এটা আমি কঠিন প্রশ্ন বলবো এটার জন্য, কারণ এটা পরীক্ষা হলে ছাত্ররা হাফ পর্যায়ে, আমি জানি না, অনেক বেশিরভাগ ছাত্রই করেছে, অনেকে হয়তো পরীক্ষা হলে ইন্টিগ্রেশন নাও করতে পারে, মুখস্থ না থাকলে, তার ক্ষেত্রে কঠিন লাগতে পারে। তো রেশিও করবে এটা, তোমাকে বের করতে বলেছে RMS মানে এইটা বাই, তো এটা দেখো রেশিও কী হচ্ছে, π/, I/RMS বাই I অ্যাভারেজ, তো এটা I0/√2, আর এটা 2I0/π, তো I0 ক্যান্সেল করো, π/2√2, অপশান ডি। 33 নম্বরে চলে এসো। 33 নম্বর একদম মুখোমুখি হয়ে যাবে। এলসিআর বর্তনীর সর্বোচ্চ প্রভাব শর্ত XL = XC, যখন তারা সমদশায় থাকে এবং তাদের ইম্পিডেন্স এক হয়ে যায়, তখন বর্তনীতে রেজোন্যান্স ঘটে এবং ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যায়, তো এটা অপশান সি। আচ্ছা, 34 নম্বর প্রশ্ন, সেটাও খুব ইজি প্রশ্ন। তড়িৎচালক বলের মান দেওয়া আছে, RMS আর কম্পাঙ্কের মান বের করতে বলেছে। তাহলে E0 দেওয়া আছে, E0/√2 করে দাও, E0/√2, তাহলে 220/√2 একটা পাবে, কোনটা আছে দেখো, তাহলে অপশান এ আর সি এর মধ্যে হতে পারে। এবার ফ্রিকোয়েন্সিটা বার করো, কম্পাঙ্ক বের করতে বলেছে, কম্পাঙ্ক মানে 2πN, তাহলে n সমান কি, ω/2π, ওমেগা মানে 100π, এটা ω/t, তো এটা 100π, π/2π করে দাও, 50 হার্জ, তাহলে অপশান এ 34। লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35। তো দেখো 5 বলা আছে চৌম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স, t = 1 সেকেন্ডে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে E সমান কত, d/dt, ডেরিভেটিভ করে দাও, 12t - 5, t এর জায়গায় 1 বসাও, তাহলে এটা 7 বেরোবে। কারেন্ট কত, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তো ভোল্টেজ 7 ভোল্ট, রেজিস্ট্যান্স 7 ওহম, ভাগ করে দাও 1 অ্যাম্পিয়ার। তো ডেটাগুলো এমন করে দিয়েছে যাতে করে খুব তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যায়, তো কোনো রাফ পেজ লাগবেই না। যা প্রশ্ন ব্যবহার হয়েছে, মাত্র দুটো প্রশ্ন কঠিন হয়েছে, সেটা হচ্ছে তোমার এইটা ক্যাপাসিটারের এইটা, আর বিবৃতিমূলক এইটা অনেকে অপশান সিটা ভুল করে দিতে পারে। এই দুটো প্রশ্ন আমার একটু মনে হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, আর পোটেনশিওমিটার প্রশ্নটা সোজা, কিন্তু অনেকেই বাদ দেয়, পোটেনশিওমিটার বারবার বলা সত্ত্বেও বাদ দেয়, তাদের ক্ষেত্রে একটু কঠিন লাগতে পারে। ঠিক আছে, যারা পরীক্ষা ভালো দিয়েছো ভালো, আর যারা খুব ভালো হয়নি যাদের, তারা পরের সেমিস্টারে চেষ্টা করবে মেকআপ দিয়ে দেবার। ঠিক আছে, ওকে।